বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে বললেন ওবায়দুল কাদের। সাবেক স্বামীর পরিকল্পনাতেই এনবিআর কর্মকর্তা অপহরণ, র্যাবের জালে আটক ৩। বাংলাদেশ জাপান সম্পর্ক এগিয়ে নেবার সময় এখনই, ব্যবসায়ীদের এগিয়ে আসার তাগিদ। অক্টোবরেই কক্সবাজারে ছুটবে রেল, কমবে ভ্রমণ খরচ, নজর কাটছে আইকনিক স্টেশন। এশিয়া কাপে টাইগারদের প্রথম লক্ষ্য সুপার 4, ম্যাচ বাই ম্যাচ আগানোর পরিকল্পনা সাকিবের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জঙ্গিবাদের দায় আওয়ামী লীগের উপর চাপানো বিএনপির নতুন কৌশল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে। আর তথ্যমন্ত্রী বলেছেন, বিদেশিদের কাছে আওয়ামী লীগ নয়, বিএনপি ধর্ণা দিচ্ছে। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 15 আগস্টের স্মরণে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নেতৃত্বশূন্য বিএনপি সুকৌশলে জঙ্গিবাদের দায় আওয়ামী লীগের ঘাড়ে দিচ্ছে। বিএনপি নেতারা কার নেতৃত্বে ইলেকশন করবে, কার নেতৃত্বে আজকে আন্দোলন করছে কেউ জানে না। এদের ভোট দিলে আবারও চুরি করবে। ওবায়দুল কাদের বলেন, নানা চড়াই উতরাইয়ের পর দেশের আজ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে আবারও আওয়ামী লীগকেই ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। এখন বলে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের লোকজনের কোনো ক্ষতি হবে না। কি সুন্দর কথা, আমাদের নিশ্চিহ্ন করে দিয়েছে, বাকিটাও এক রাতেই শেষ করবে, এটা তাদের ভিতরের কথা। এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, বিদেশিদের প্রভু বানিয়ে তাদের কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি। এখন বিদেশিদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপির এখন সুরটা বদলে গেছে। সমগ্র পৃথিবীব্যাপী আমাদের বন্ধু আছে, আমাদের কোনো প্রভু নাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোহিঙ্গা সংকট সমাধানে সর্বাত্মক চেষ্টা রয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক স্বামীর পরিকল্পনাতে অপহরণ হয়েছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কমিশনার মাসুমা খাতুন। আর এই মিশনে অংশ নিয়েছিল সাবেক গাড়ি চালক সহ 7 জন। এর জন্য দেওয়া হয়েছিল 70,000 টাকা। র্যাবের অভিযানে ঘটনায় জড়িত মামলার আসামি মাসুদ সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। দীপু শিকদারের রিপোর্ট। 17 আগস্ট রাজধানীর মগবাজার থেকে জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার মাসুমার গাড়িটি দুর্ঘটনার নাটক সাজিয়ে নিয়ন্ত্রণে নেয় অপরাধীরা। অপহরণের 18 ঘন্টা পর রাজধানীর সবুজবাগ এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এবং 3 অপহরণকারীকে পুলিশে সোপর্দ করে। তাদের নির্যাতনে শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন এনবিআরের এই নারী কর্মকর্তা। আমি দেখলাম এটা আমার জীবনের শেষ চান্স, যদি বাঁচতে চাই। আস্তে করে গাড়িটা টান দিয়ে ভাঙা পা নিয়ে লাফায়ে পড়ে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে আমাকে পিছন থেকে, যদি ওরা গুলি থাকতো গুলি করে দিত। এই ঘটনায় রাজধানীর রমনা থানায় মামলা করার পর অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল মধ্যরাতে মামলার প্রধান আসামি মাসুদ সহ 3 জনকে গাজীপুর থেকে গ্রেফতার করে র্যাব। ব্রিফিংয়ে র্যাব জানায়, গ্রেফতার হওয়ারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। যে আনুমানিক রাত্র 11টার দিকে ভিকটিমের যে আগের স্বামী তাকে জানান মোবাইলে যে আমরা কাজটি করতে পেরেছি, এখন যে বাসায় নিতে হবে সেই বাসায় আমরা নেয়ার জন্য
প্রস্তুত আছি। কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে যে যেহেতু যেই বাসায় তাদেরকে নেয়ার কথা হাতিরঝিল এলাকায়, রাত হওয়ার কারণে সেই বাসায় যাওয়া সম্ভব না। মাসুমাকে অপহরণের জন্য ৭০,০০০ টাকায় চাকরিচ্যুত গাড়ি চালককে ঠিক করেছিলেন সাবেক স্বামী হারুনুর রশিদ। ভিকটিমের যে আগের স্বামী তাকে ৭০,০০০ টাকা দিয়েছিল বলে আসামি মাসুদ আমাদেরকে জানায়। কার্য সম্পাদন শেষে মাসুদকে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে বলে প্রলোভন দেখান ভিকটিমের আগের স্বামী। তদন্তে নিশ্চিত হওয়া গেলে হারুনকে গ্রেফতার করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তদন্তকারী কর্মকর্তারও তো আপডেট রয়েছে, সেই প্রেক্ষিতে অবশ্যই তো নির্দোষী হলে অবশ্যই আইনে আওতায় আনা হবে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। অভিন্ন স্বার্থে বাংলাদেশ ও জাপানের কৌশলগত সম্পর্ককে এখনই এগিয়ে নেবার সময়। শান্তির বার্তা ও সহযোগিতার সংস্কৃতি হতে পারে মূল চালিকা শক্তি। দুই সরকারের পক্ষ থেকে যা উদ্যোগ নেওয়া হয়েছে বাকিটা করতে হবে উভয় দেশের ব্যবসায়ী ও মানুষকেই। প্যান এশিয়া রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে এসব কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত, ব্যবসায়ী ও গবেষকরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। লাল সবুজ আর লাল সাদা পতাকায় যেমন সাদৃশ্য, তেমনি শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী দুই বন্ধুরাষ্ট্র বাংলাদেশ ও জাপান। সদ্য স্বাধীন দেশ থেকে এ পর্যন্ত বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পরীক্ষিত বন্ধু হিসেবে আস্থা অর্জন করেছে জাপান। দাতা উন্নয়ন সহযোগীর অবস্থান থেকে এখন কৌশলগত অংশীদার। মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর ২৫০০ ইকোনমিক জোন সহ নানামুখী উন্নয়নযোগ্য তারই চিহ্ন বহন করে। কূটনীতি, অর্থনীতি আর মানুষের সাথে মানুষের যোগাযোগ, এই তিনটি উদ্দেশ্যকে সামনে নিয়ে দুই দেশের বর্তমান সম্পর্কের ভিত ধরা হয়েছে। এক্ষেত্রে অংশীদারিত্ব শুধু সামরিক ক্ষেত্রে নয়, বহু বিষয় আছে নিজেদের সম্পৃক্ত করার। জাপানের বিনিয়োগকারীদের নির্ভরযোগ্য গন্তব্য এখন বাংলাদেশ। সবকিছু G2G হতে হবে এমনটা নয়, বরং ব্যবসায়ীরা নিজেদেরও যোগাযোগকে কাজে লাগাতে পারে, বলছেন দেশটির রাষ্ট্রদূত ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। The flight between Dhaka and Tokyo, the Narita, will start on September 1st. Skilled evaluation examination of specified skilled workers, SSW, of construction by the end of this year. Believe it or not, we talk about digital economy, digital sectors and all that. As a market, Japan currently is the fastest growing destination for Bangladesh IT industry. বাণিজ্যিক স্বার্থ সংশ্লিষ্ট বহু ক্ষেত্র এখনও অনাবিষ্কৃত রয়েছে। সেসব নিত্য নতুন পথ খুঁজে পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ককে টেকসই করবার পরামর্শ এলো সেমিনার থেকে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। অবশেষে স্বপ্ন সত্য হতে চলেছে। আগামী মাসে ট্রেন ছুটে চলার শব্দ শুনবে সৈকত শহর কক্সবাজারের মানুষ। সেই সঙ্গে নবরূপে সাজবে পর্যটন নগরী। স্বল্প খরচে অল্প সময়ে ভ্রমণ পিয়াসীরা পাবে সাগরের নীল জলের সান্নিধ্য। কক্সবাজার ঘুরে এসে তফসির হাসানের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সবুজ পাহাড়ের গা বেয়ে আছড়ে পড়ছে নীল জলের ঢেউ। আদিগন্ত সেই শোভা ছাড়িয়েছে বহু দূরের বালু তটে। মনোমুগ্ধ সে দৃশ্য উপভোগ করতেই দিনে রাতে হাজারো মানুষের ভিড়। পালুকাময় সৈকতে নিশুতি রাতে শঙ্খ ফেনার গর্জন যখন পা ধুয়ে দেয়, তখন কার না ভালো লাগে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সৈকত কক্সবাজারে পৌঁছাতে বেশ সময় লেগেছে এতদিন। ইচ্ছে থাকা সত্ত্বেও তাই সৌন্দর্য পিয়াসীরা হিমশিম খেয়েছে পথের দূরত্ব আর খরচের জাবেদা মেলাতে। এবার সে আশা পূরণ হতে যাচ্ছে পুরোপুরি। সৈকতের ৩ কিলোমিটার দূরত্বে নির্মাণ হয়েছে আইকনিক স্টেশন। সামুদ্রিক ঝিনুকের আদলে নির্মিত এই রেল স্টেশন থেকে খুব সহজেই দেশের বিভিন্ন প্রান্তে আসা যাওয়া করতে পারবে বিভিন্ন প্রান্তের মানুষ। ৬ তলা স্টেশন ভবনের আয়তন
82,000 বর্গফুট। ঢাকা থেকে যদি আমরা আসতে যাই 1200-1300 টাকা কস্ট পড়ে যায়, তো আমরা যদি ট্রেনে আসতে পারি দেখা যায় আমার 500-550 টাকার ভিতরে কভার হয়ে যাচ্ছে। হয়তো বছরে একবার আসছি বা অনেক দিন পরে আসছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে মানে 1 মাস পর পরে এখানে আসা হবে। 2 ধাপে চলছে রেলের উন্নয়ন কাজ। প্রথম ধাপে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত রয়েছে 100 কিলোমিটার রেলপথ আর 9টি স্টেশন। কক্সবাজার আসতে বাই রোডে প্রায় 11 ঘন্টা সময় লাগে। সেক্ষেত্রে আমরা 6.5 থেকে 7 ঘন্টার মধ্যে ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন নিয়ে আসতে পারবো। একটা ফ্লোরে ফুল মার্কেট থাকবে। দ্বিতীয় ধাপের রামু থেকে মিয়ানমারের গুমথুম পর্যন্ত বিস্তৃত 28 কিলোমিটার রেলপথ। তাতে থাকবে 2টি স্টেশন আর 58টি ব্রিজ। বনের ভিতর দিয়ে এই রেলপথ যাতে হাতি কিংবা বন্যপ্রাণীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি না করে তার জন্য রয়েছে আন্ডারপাস ও ওভারপাস। উদ্বোধনের পর ঢাকা থেকে চলবে 5 জোড়া ট্রেন, যার গতিবেগ হবে ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার। বৈদেশিক বিনিয়োগ প্রচুর পরিমাণে এখানে আকৃষ্ট হবে এবং বিদেশি দেশি পর্যটকরা এখানে প্রচুর পরিমাণে আসবে। রেল স্টেশনে থাকবে লকার আর আবাসন সুবিধা। এইদিকে আসলে আমাদের হোটেলের ভাড়াটা, তারপর হচ্ছে হোটেল খোঁজাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। সামনে যখন ট্রেন যোগাযোগটা আরও চালু হবে, আমার মনে হয় যে সেটা আরও ভালো হবে আমাদের জন্য। মিয়ানমার সহ ট্রান্স এশিয়া রেলওয়ের করিডোরে যুক্ত হতে এই যোগাযোগ ব্যবস্থার ভূমিকা হবে অনন্য ও সুদূর প্রসারী, আশা সংশ্লিষ্টদের। এবছরেই উদ্বোধন হতে যাচ্ছে রেল স্টেশন। সারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট যারা কক্সবাজারে আসেন খুব সহজে যেমন আসতে পারবেন, সেই সাথে বাণিজ্যিক সুবিধাও পাবে এই রেল। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, কক্সবাজার রেলওয়ে স্টেশন, কক্সবাজার। এশিয়া কাপে টাইগারদের প্রথম লক্ষ্য সুপার 4-এ খেলা। টুর্নামেন্ট সামনে রেখে অনুশীলন ক্যাম্পে খেলোয়াড়রা ভালো প্রস্তুতি নিয়েছে বলে মনে করেন প্রধান কোচ চন্দ্রিকা হাতুরে সিংহে। আর ম্যাচ বাই ম্যাচ আগানোর পরিকল্পনা অধিনায়ক সাকিব আল হাসানের। আকাশুজ্জামানের রিপোর্ট। এশিয়া কাপের অংশ নিতে দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের সর্বশেষ সংবাদ সম্মেলন। টাইগারদের প্রস্তুতি ক্যাম্প আর টুর্নামেন্টের লক্ষ্য জানাতে হেড কোচের সাথে দ্বিতীয় মেয়াদে ওয়ানডে দলের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো প্রেস কনফারেন্সে সাকিব আল হাসান। অনুশীলন ক্যাম্পে শিষ্যদের প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ হাথুরু সিং। এশিয়া কাপে অনেক দূর পর্যন্ত যাওয়ার আশা তার। We are playing in Sri Lanka against Sri Lanka. They're very good team at their home condition, and then we are playing Afghanistan in Pakistan, and lately they played here and they won the series. So there's big challenges, but we are up for that challenge. ইনজুরি ইস্যুতে তামিম স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে দেয় দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। তাই এশিয়া কাপ দিয়ে প্রত্যাবর্তনটা রাঙাতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের জন্য জেতা ম্যাচ একটা সব সময় অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমরা বাংলাদেশ টিম সেটাই করার চেষ্টা করব। যদি আমরা এখানে ভালো করতে পারি, এই কনফিডেন্সটা আমাদেরকে দিবে যে আমরা যদি এশিয়ার ভেতরে একটা ভালো দল হিসাবে গড়ে উঠতে পারি, দেন ওয়ার্ল্ড কাপে আমাদের ভালো করার সম্ভাবনা একটা থাকবে। টুর্নামেন্টে ভালো করতে হলে প্রথম ম্যাচকে গুরুত্বপূর্ণ মনে করেন সাকিব। প্রত্যেক ম্যাচে আলাদা আলাদা পরিকল্পনা সাজাতে চান তিনি। যে ধরনের প্রিপারেশন এবং যে ধরনের স্কোয়াড আসছে, আমার কাছে মনে হয় যে আমরা অনেক দূরে যেতে পারবো। বাট ফার্স্ট হচ্ছে আমাদের ফার্স্ট 2টা ম্যাচ খেলতে হবে, ফার্স্ট কোয়ালিফাই করতে হবে এবং আমরা একটা ম্যাচ করে আসলে আগাতে চাই। এমন না যে একবারেই কোথায় যাব সেটা চিন্তা করছি। প্রতিটা ম্যাচ আমরা চিন্তা করব এবং ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব এবং ওইভাবে ভালো রেজাল্ট করার চেষ্টা করব। যদি সুযোগ থাকে সব ম্যাচ জেতার চেষ্টা করব। এশিয়া কাপ খেলতে রোববার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। 31 অক্টোবর সাকিব মুশফিকদের প্রথম ম্যাচ লঙ্কানদের বিপক্ষেই। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উত্তরে বাড়ছে নদ নদীর পানি, বিপদসীমার উপরে তিস্তা, ধরলা, শতাধিক গ্রাম প্লাবিত। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যু। এডিস নিধনে রাজধানীতে চিরুনি অভিযান। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। তত্ত্বাবধায়ক বা জাতীয় সরকার নয়, নির্বাচন কমিশন ও ভোট গ্রহণের সাথে সম্পৃক্ত
9 লাখ মানুষ সৎ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব, এমনটা মনে করে গণতন্ত্র বিকাশ মঞ্চ। আর পৃথিবীর কোনো সভ্য দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই বলে মন্তব্য করেছেন ইসলামিক ফ্রন্টের নেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। তত্ত্বাবধায়ক নয়, স্বাধীন নির্বাচন কমিশনের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ইসলামিক ফ্রন্টের এই সমাবেশ। বক্তারা এই সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতি বিরোধী বক্তব্য রাখেন। সমাবেশে আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন ইসলামিক ফ্রন্টের নেতারা। আমেরিকায় নির্বাচন হয়, সেখানে কি তত্ত্বাবধায়ক সরকার আছে? ব্রিটেনে নির্বাচন হয়, সেখানে কি তত্ত্বাবধায়ক সরকার আছে? ইন্ডিয়ায় নির্বাচন হয়, সেখানেও তো তত্ত্বাবধায়ক সরকার নাই। কোন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সরকারের সম্পূর্ণ প্রভাবমুক্ত একমাত্র নির্বাচন কমিশনই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারে। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র বিকাশ মঞ্চের আলোচনায় ধর্মীয় ও জাতীয়তাবাদী চিন্তার বিপরীতে মুক্তিযুদ্ধের চেতনায় বিকল্প রাজনীতির কথা বলেন বক্তারা। এই দেশবাসীকে বিএনপি অনেক কষ্ট দিয়েছে। বিএনপি জামাতের ষড়যন্ত্রে নির্বাচন যাতে বাধাগ্রস্ত হতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। আগামী নির্বাচনে 300 আসনে ভোট করারও ঘোষণা দেয় গণতন্ত্র বিকাশ মঞ্চ। যে নির্বাচন কমিশন আছে তারা যদি সততার সাথে, নিষ্ঠার সাথে এবং তার দৃঢ়চিত্তের সাথে তাদের যে আইন আছে, যে আইনে কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে থেকে নির্বাচনকে উপহার করতে পারে, তাহলে সারা বাংলাদেশে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন তারা উপহার দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই বলেও মন্তব্য করেন বক্তারা। নির্বাচন প্রক্রিয়াটাকে অব্যাহত রাখার জন্য। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি হলেই মিথ্যা গুজব রটিয়ে জনগণকে বিষিয়ে তোলা হয়। এটা সাম্রাজ্যবাদের চিরায়ত কৌশল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেও তেমনটা হয়েছে। জাতির পিতা ও তার পরিবারের বিরুদ্ধে হেন রটনা অতিরঞ্জন নেই যা করা হয়নি। যদি এসব গালগপ্পের কোনো ভিত্তি গবেষক কিংবা ইতিহাসবিদ খুঁজে পাননি, বলাই যায় শুধু হত্যার ক্ষেত্র তৈরিতে এসব অপপ্রচার করা হয় সুপরিকল্পিতভাবে। 21 স্পেশালে মোহাম্মদ নুরুন নবীর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। কবে, কখন, কোথায়, কিভাবে ঘটবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড 6 মাস আগেই জানত মার্কিন প্রশাসন। সামরিক ও বেসামরিক ষড়যন্ত্রকারীদের সাথে পুরোটা সময় দফায় দফায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা। স্টেট ডিপার্টমেন্টের ক্লাসিফাইড ডকুমেন্টসে এসব তথ্যের উপস্থিতি তার প্রমাণ। 75-এর 15 আগস্ট সকাল 8টা ওয়াশিংটনের স্টাফ মিটিংয়ের কথোপকথনে কিসিঞ্জার জানতে চাইছেন তাকে কি আমরা হত্যাকাণ্ডের বিষয়ে জানাইনি। কর্মকর্তার উত্তর, মার্চে মুজিবকে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছিল। কিসিঞ্জারের এই ডকুমেন্টসটা দেখে ক্লিয়ারলি বোঝা যায় যে কিসিঞ্জার নিউ দ্য নেম, যে ওকে এক্স্যাক্টলি কে হত্যা করবে, তোমরা কি তাকে জানাওনি? তখন অ্যাথারটন উত্তর দেয় যে উই ওয়ার লিটল ইমপ্রিসাইজ অন ইট। ভুট্টো কদিন আগে বাংলাদেশে এসেছিল, এসেই কিন্তু সে সব তৈরি করে গেছে এবং একই সময় কিসিঞ্জারও এসছে এবং এনএসআই মহাপরিচালক, তার দায়িত্ব তো খবরাখবর দেওয়া, সে খবরাখবর দেয়নি। কিছুটা ঘটনা ছিল, আবার কিছু ঘটনা সৃষ্টি করা হয়েছিল। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মিটিং করেছে। রশিদের বাসায় করেছে, দাউদকান্দিতে খন্দকার মোস্তাকের বাড়িতে হয়েছে, সেই বার্ড কুমিল্লা বার্ডে হয়েছে, শালনায় একটা মিটিং হয়েছিল সেখানে হয়েছে। 73 সালে হত্যাকাণ্ডের পরিকল্পনা হয়, যা 1992-এ একটি ম্যাগাজিনের সাথে সাক্ষাৎকারে জানিয়েছিল কর্নেল রশিদ। কিন্তু তারও আগে 72-এ আরেকটা গ্রুপ জাতির পিতাকে হত্যার পরিকল্পনা করেছিল। এই হত্যাকাণ্ড যাতে কারো সহানুভূতি না পায়, সেই মাঠ তৈরিতে নামে খুনি চক্রের সব শাখা প্রশাখা। চলে বঙ্গবন্ধু সরকারকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা। তাহলে তো রশিদের ভাষ্য মতেই 73 সালে হত্যা ষড়যন্ত্র হয়েছে। আপনি 72 সালটাও ভুলে যান, শুরুতেই তো উনাকে আপনি সহ্য করতে পারছিলেন না। আমেরিকার সাথে আপনার যখন দ্বন্দ্বের একটা বড় স্ট্র্যাটেজি হচ্ছে, যখনই আপনি কাউকে অ্যাটাক করবেন, হত্যার ষড়যন্ত্র করবেন, যে পার্সোনাল লেভেলে ধন সম্পদের মালিক হয়েছে, এই ধরনের একটা গুজব রটানো, একটা দোতনা তৈরি হয়, ঘৃণা তৈরি হয়। সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনাকে খুন করবে। খুনের পরে আপনার প্রতি আর সহমর্মিতাটা তৈরি হবে না। একটি পরিস্থিতি সৃষ্টি করা ছিল, ঠিক যেটি কিসিঞ্জার
চিলিতে করেছিল। ইন্দোনেশিয়াও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছিল সুকর্ণকে সরানোর জন্য। একই ধরনের পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করেছিল। তার আগে একটি গমের জাহাজ যেটি বাংলাদেশে আসার কথা অন্য দেশে পাঠিয়ে দিল তারা, যাতে দেশে দুর্ভিক্ষ হয়। এমনিতে যুদ্ধ বিধ্বস্ত দেশ, সরকার পরিচালনায় নানামুখী সীমাবদ্ধতা। ৭৪-এর দুর্ভিক্ষ কৃত্রিমভাবে ডেকে আনা হলো আমদানি করা গম ভর্তি জাহাজ ফেরত পাঠিয়ে। সাজানো গল্প তৈরি হলো বাসন্তীকে জাল পরিয়ে। সংকটের দেশকে এগিয়ে নেবার আপ্রাণ চেষ্টা সামনে এলো না, বরং বোঝানো হলো সরকার ব্যর্থ। নোংরামি এত নিম্ন স্তরে পৌঁছেছিল যে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে রটনাও কম হয়নি তখন। এমনকি বিয়ের অনুষ্ঠানে মেজর ডালিমের হেনস্তার কাহিনীও অন্যের অপরাধ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের উপর চাপানো হয়েছে। অভিযোগের পর অভিযোগ আনা হলো বিপুল অর্থকড়ি বঙ্গবন্ধু পরিবারের, অথচ হত্যাকাণ্ডের পর তার কিছুই মেলেনি। বলা হয়েছিল যে বঙ্গবন্ধুর বাসাতে স্বর্ণ গহনা, আপনার সোনার মুকুট দিয়ে আপনার বরণ করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তার বাসায় ৫,০০০ টাকা পাওয়া গেছে। যে এত এত স্বর্ণ, এত এত রৌপ্য, সেগুলো কোথায় গেল? তারা নানান ধরনের মানে অপপ্রচার চালিয়েছে। তারপরে রক্ষী বাহিনী গঠন করা ছিল, সেটা নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। এরকম বিভিন্ন বিষয় নিয়ে অপপ্রচার চালানো হয়েছে। বাস্তবতা হলো সত্য কখনো চাপা থাকে না। এখন মানুষ বোঝে ঘাতক চক্র কি কি গুজব রটিয়েছিল ৭৫-এর নৃশংসতম হত্যাকাণ্ড ঘটাতে। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। বৃষ্টি আর উজানের ঝলে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানীয়। এরই মধ্যে রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারীর নিম্নাঞ্চল এবং চরাঞ্চলগুলোতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে চলতি মাসের শেষে সকল নদ নদীর পানি কমে আসবে। প্রতিনিধিদের সহায়তায় মিনালা দিবার রিপোর্ট। উজানে পানি বৃদ্ধির কারণে ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়ায় শুক্রবার সন্ধ্যা থেকে প্রবল বেগে পানি প্রবেশ করতে শুরু করে। ফলে বাংলাদেশ অংশে তিস্তা নদীর পানি বাড়ছে। লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারি ইউনিয়নে তিস্তার সেচ প্রকল্প এলাকায় নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারির নিম্নাঞ্চল। হঠাৎ নদীর পানি বৃদ্ধি পায়, ভারত থেকে উজানের পানি আসিয়ে একেবারে আমাদের বাড়ি ঘর সমস্ত তলে গেছে, সবার বাড়ি তলে গেছে। আমরা এখন কি করব? কোথায় দেবো? আমন ধানের খেত সব শেষ। ভাত রান্না করে খাবো, এইটা তো আমরা কোনো উপায় নাই। বাড়ি ঘরে তো অর্ধেকে, বেড়ার ওপর অর্ধেকে পানি উঠছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। এতে তিস্তা ব্যারেজ সংলগ্ন চরাঞ্চলের ২০টি গ্রাম সহ রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়ার ৪৫টি গ্রামে প্রবল বেগে পানি প্রবেশ করে। বাড়িঘর ডুবে পানিবন্দী প্রায় ৫০,০০০ মানুষ। ঘরত পানি, বাইরত পানি, চুলের পানি, ওই জন্য কিছু করতে পারিনি। আগুন জ্বলার মতো কোনো ব্যবস্থা নেই, পাকশাক করে খাওয়ার মতো কোনো উপায় নেই। তিস্তার পানি বেড়ে পানিবন্দী রয়েছে নীলফামারীর ডিমলা নিম্ন অঞ্চলের প্রায় ১.৫ শতাধিক পরিবার। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলার পানি বেড়ে ১/২ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেতে পারে। গত কয়েকদিনে উজানে মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তিস্তা নদী এবং উত্তরাঞ্চলের ধরলা এবং দুধকুমার নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় রংপুর, সিলেট, চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ৩০-৩১ তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ অনেক কম থাকবে। পরে যেটা আমাদের যে পরবর্তী পূর্বাভাস যেটা রয়েছে যে ৩১ বা ১ তারিখ থেকে আপনার বৃষ্টি আবার বাড়বে। তো মাঝখানে আপনার বৃষ্টির পরিমাণ অনেক কম থাকবে। তবে সেপ্টেম্বরের শুরুতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। মিনালা দিবা, ২১শে টেলিভিশন, ঢাকা। জানাবো ব্ল্যাক হিট ডেঙ্গু পরিস্থিতির খবর। প্রাদুর্ভাব বাড়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গি ইউনিট। তবে নগরবাসীর অভিযোগ সিটি কর্পোরেশনের মশা নিধনের উদ্যোগ কাজে আসছে না। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন পার্থ সারথী।
খুলনায় বাড়ছে ডেঙ্গু রোগী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি শতাধিক ডেঙ্গু রোগী। শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে, তো মাথা ঘোরাচ্ছে অনেক। শুক্রবারে কম থাকে, বাকি দিন প্রচুর ডাক্তার আছে। ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে, ভালো মতো নিয়মিত ওষুধ খাইতে হবে। যশোর ও নড়াইল সহ আশপাশের জেলা থেকে আসা রোগীই বেশি। ডেঙ্গু রোগের ওষুধের সরবরাহ পর্যাপ্ত। নর্মাল স্যালাইনটা সবচেয়ে জরুরি, প্যারাসিটামল জরুরি। ডেঙ্গুতে ওষুধ, সঠিক ওষুধটা দেয়া এবং অন্য কোনো ওষুধ না দেওয়াটাই চিকিৎসার অংশ। এদিকে মশা নিধনে সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ নেই অভিযোগ নগরবাসীর। বাচ্চা কাচ্চারে পড়ানোর জন্য আমাদের মশারির ভিতর বসে পড়াতে হচ্ছে। এখন আমরা চাই যে এই মশাগুলো খুব দ্রুত নিধন করা হোক। ড্রেনগুলো ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, জলাবদ্ধতা, ময়লা। তবে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন সহ নানা কাজ চলছে দাবি কর্পোরেশনের। মহানগরীর সকল ড্রেনের বর্জ্য আমরা অপসারণ করছি, যাতে ড্রেনের পানি সচল থাকলেই আমি মনে করি যে মশক অনেকটা কমে যাবে, কন্ট্রোলে থাকবে। সিটি কর্পোরেশনের উপর দায় না চাপিয়ে নগরবাসীকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পার্থসারথী, 21 টেলিভিশন। সাবধান, কারণ 1 সেকেন্ডের মধ্যেই আপনার বাচ্চা হয়ে পড়তে পারে মারাত্মক ডেঙ্গু মশার শিকার। সেই জন্যই নিয়ে আসুন কালো হিট। এটা মশাদের মেরে ফেলে সঙ্গে সঙ্গে। কালো হিট, মশাদের বিনাশ তৎক্ষণাৎ। এদিকে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 537 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 1960 জনের মধ্যে 833 জন ঢাকার বাইরে, 1127 জন। মারা যাওয়ার 9 জনের মধ্যে 5 জন ঢাকার এবং 4 জন ঢাকার বাইরের বাসিন্দা। 1 জানুয়ারি থেকে 25 আগস্ট পর্যন্ত সারা দেশে আক্রান্ত হয়েছেন 1,12,184 জন। ডেঙ্গু নিয়ন্ত্রণ নয়, নির্মূল না হওয়া পর্যন্ত চিরুনি অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানী বাসাবো এলাকায় মশক নিধনে জনসম্পৃক্ততামূলক কার্যক্রমে অংশ নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় করেন মেয়র। এ সময় বলেন, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে নিজস্ব স্থাপনা, বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পানির আধার বিনষ্ট করা নাগরিক দায়িত্ব। প্রতিদিনের চিরুনি অভিযানের কারণে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে। জনসম্পৃক্ততা থাকলে সামনের দিনে ডেঙ্গু আর বাড়তে পারবে না বলেও আশা মেয়রের। সকল এলাকাবাসীর, সকল ঢাকাবাসীর এটা নাগরিক দায়িত্ব যে তারা তাদের নিজস্ব স্থাপনা, বাড়ি, আঙিনা, এই সকল জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং পানি জমতে দিবে না, পানির আধার বিনষ্ট করবে। এই লক্ষ্য নিয়েই আমাদের এই ব্যাপক কার্যক্রম। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বরিশাল মেডিকেল কলেজে সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীদের উপর হামলা। ইমরানকে কারাদণ্ড দেয়া বিচারক হুমায়ুন দিলওয়ার ওয়েসডি। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। জাপান বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াওমা কিমোরি। রাজধানীর ফার্মগেটে জাপান কালচারাল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার জাপান। দুই দেশ পরীক্ষিত বন্ধু হওয়ার সম্পর্ক বেশ জোরদার। আগামীতে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে জাপান কালচার সেন্টার সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছেন রাষ্ট্রদূত কিমোরি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। পঁচাত্তরে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যে 32 নম্বরে হামলা চালালে জাতির পিতার ডাকে সাড়া দিয়ে
শহীদ কর্নেল জামিল উদ্দিন আহমেদ। জাতির পিতাকে বাঁচাতে যাওয়ার সময় পথিমধ্যেই ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করে। জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হলো এই বীর সেনানীর উপর নির্মিত তথ্যচিত্র কল অফ ডিউটি। পিতা জামিল আহমেদ সম্বন্ধে তার কন্যা আফরোজা জামিল কঙ্কা বলেন, বাবাকে হারালেও এটা ভেবে গর্ববোধ করেন যে তার পিতা কখনো দায়িত্ব পালনে পিছু হটেননি। আর পরিচালক সেন্টু রায় বলেন, দীর্ঘদিন বাংলার মানুষ ইতিহাসের এই অধ্যায়টি জানতেই পারেনি। ব্যথা তো থাকেই, কিন্তু আমরা সত্যি সত্যি গর্বিত যে আমাদের বাবা আমাদের জাতির পিতার জন্য আত্মাহুতি দিয়েছেন। কর্নেল জামিল উদ্দিন আহমেদ ছিলেন বঙ্গবন্ধুর সামরিক সচিব। তো 1975 সালে যেদিন বঙ্গবন্ধু নিহত হন, তো যখন বাড়িতে আক্রমণ হয় তখন বঙ্গবন্ধু অনেকে টেলিফোন করেছিলেন এই ঘটনাটা করার জন্যে, প্রতিরোধে আগায় আসার জন্যে, কিন্তু দুর্ভাগ্যক্রমে কেউ আগায় যান নাই। উনি একমাত্র কর্নেল জামিলই বঙ্গবন্ধুর ডাকে সারা দেশে দিন গেছিলেন 32 নম্বর রুটে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে র্যাগিংয়ের সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। প্রথমে চড়থাপ্পড়, পরে চেয়ার দিয়ে পেটাতে থাকে মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডাক্তার সৈয়দ বাকি বিল্লাহ ও প্যাথোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার প্রবীর কুমার সাহা। বৃহস্পতিবার রাতে রুবেন সহ কলেজের 3য় বর্ষের এক ছাত্রীকে একাধিকবার র্যাগিং করে 5ম ব্যাচের নীলিমা হোসেন জুই ও তার সঙ্গীরা। শনিবার সকালে ভুক্তভোগীরা সাংবাদিকদের কাছে বক্তব্য তুলে ধরার সময় হঠাৎ হামলা চালায় 2 চিকিৎসক। সাংবাদিকদের কক্ষ থেকে বের করে দিয়ে র্যাগিংয়ের শিকার ছাত্রী ও তার পরিবারকে দীর্ঘক্ষণ আটকে রাখে তারা। এবারে খেলার খবর। প্রথমবারের মতো বাংলাদেশের ফুটবলে শুরু হলো নিলাম। সর্বোচ্চ 13.5 লাখ টাকায় বসুন্ধরা কিংসে গেলেন গোলরক্ষক মোহাম্মদ আসিফ। ওয়াফুফের আয়োজনে এ ও বি ক্যাটাগরিতে 10 জন খেলোয়াড়কে তোলা হয় নিলামে। এতে অংশ নেয় 11টি ক্লাব। 5 লাখ টাকা ভিত্তিমূল্যের এ ক্যাটাগরিতে ছিলেন গোলরক্ষক মোহাম্মদ আসিফ, ডিফেন্ডার আজিজুল হক অনন্ত, মিডফিল্ডার সাজেদ হাসান, জুম্মন নিঝুম, চন্দন রায়, ফরওয়ার্ড মিরাজুল ইসলাম ও আসাদুল মোল্লা। 4 লাখ টাকার ভিত্তিমূল্য বি ক্যাটাগরিতে ছিলেন 4 জন ডিফেন্ডার সিরাজুল ইসলাম রানা, রুবেল শেখ, ইমরান শেখ ও ফরওয়ার্ড সুমন চারণ। নিলামে সবচেয়ে বেশি 6 জন খেলোয়াড় দলে টেনেছে ব্রাদার্স। বসুন্ধরা কিংস, আবহানী ফর্টিজ ও শেখ রাসেল কিনেছে 1 জন করে খেলোয়াড়। নারী ফুটবল বিশ্বকাপে চুমু দেওয়ার ঘটনায় স্পেনের সভাপতি লুইস রুবিয়েলেসকে 90 দিনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। চুমুকাণ্ডে উত্তাল ফরাসি ফুটবল। এবার লুইস রুবিয়েলেসের স্পেনের ফেডারেশনে থাকলে আর খেলবেন না বিশ্বকাপ জয়ী খেলোয়াড় সহ 81 জন নারী ফুটবলার। বিশ্বকাপ জয়ের পর টেলিভিশন ক্যামেরার সামনে ক্যাপ্টেন হরমোসার ঠোঁটে চুমু দিয়ে বিতর্কের জন্ম দেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়েলেস। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে রুবিয়েলেস দাবি করেন এই ঘটনায় দুজনেরই সম্মতি ছিল, তবে বিষয়টি অস্বীকার করেছেন হরমোসা। এরপর থেকে উত্তাল ফুটবল বিশ্ব। প্রতিবাদ জানিয়েছেন রিয়াল বেতিসের পুরুষ ফুটবলার বোরহা ইগলিয়াসিস। রুবিয়েলেসের শাস্তি না হলে 22 সেপ্টেম্বর নেশন লিগে না খেলার ঘোষণা দিয়েছেন তিনি। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে বললেন ওবায়দুল কাদের। সাবেক স্বামীর পরিকল্পনাতে এনবিআর কর্মকর্তা অপহরণ, র্যাবের জালে আটক 3। বাংলাদেশ জাপান সম্পর্ক এগিয়ে নেবার সময় এখনই, ব্যবসায়ীদের এগিয়ে আসার তাগিদ। অক্টোবরেই কক্সবাজারে ছুটবে রেল, কমবে ভ্রমণ খরচ, নজর কাটছে আইকনিক স্টেশন। এশিয়া কাপে টাইগারদের প্রথম লক্ষ্য সুপার 4, ম্যাচ বাই ম্যাচ আগানোর পরিকল্পনা সাকিবের।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।